নানামুখী প্রতিকূলতায় সংকটে আছে দেশের আবাসন খাত। এছাড়া ব্যাংক ঋণের অপ্রতুল যোগান এই সংকটকে আরো উস্কে দিয়েছে। এছাড়া গত বছরের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘদিন ধরে গ্যাস বিদ্যুতের সংযোগ প্রদান বন্ধ থাকায় এই অস্থিরতা আরো বেড়েছে। বিভিন্ন রকমের ছাড় দিয়েও ক্রেতা বাড়াতে পারছে না কোম্পানিগুলো, ফলে কমে গেছে প্লট এবং ফ্ল্যাট বিক্রির হার। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিশিষ্ট নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া। সঙ্গে আছি আমি ইয়াসির ইয়ামিন। স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। জনাব লিয়াকত আলী ভূঁইয়া, আপনি যদি খুব সংক্ষেপে এই মুহূর্তে রিয়েল এস্টেট সেক্টরের সার্বিকভাবে আবাসন খাতের সমস্যাগুলো একটু বলেন। দেখুন, আমাদের এই সেক্টরটা কিন্তু রিয়েল এস্টেট সেক্টরটার সাথে কিন্তু অনেকগুলা সেক্টর জড়িত, লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, ব্যাকওয়ার্ড বলেন ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, অনেকগুলো ইন্ডাস্ট্রি, যেমন সিমেন্ট বলতে পারেন, রড বলতে পারেন, অনেক প্রায় 200 ইন্ডাস্ট্রি। তো আমাদের সংকট হওয়ার সাথে সাথে কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোর কিন্তু চেইন এফেক্ট হয় এবং আমাদের এই বছর কিন্তু আমরা চিন্তা করছিলাম যে এই বছরটা আমরা উতরিয়ে যাব, কিন্তু আপনি জানেন প্রতি 5 বছর পর পর দেশে আমাদের রাজনৈতিক যে একটা পালাবদল, সেই পালাবদলেই আমরা পড়ে গিয়েছিলাম। আমাদের রাজনৈতিক অস্থিরতার জন্য অনেক কিছু আমরা পিছিয়ে গেছি। ব্যাংক ঋণের কথাটি বললাম এবং যে রাজনৈতিক অস্থিরতা এই মুহূর্তে নেই, এই ছাড়া কি আর কোন বড় দাগের কোন সংকট আছে? বড় দাগের ব্যাংক ঋণের কথাই আমি বলি। ব্যাংক ঋণ যেরকম আপনাদের এক সময় 2009 সালে আমাদের না মধ্য এবং স্বল্প আয় লোকদের জন্য একটা ঋণ দেওয়া হতো, সেটা সিঙ্গেল ডিজিটে। সেইটা কিন্তু এবার বাজেটে কিন্তু আমরা এটা 1500 কোটি টাকা বলেছি। আশা করছি মাননীয় অর্থমন্ত্রী এটা দেখবে। এই ধরনের একটি ব্যাপার রয়ে গেছে এখানে, ব্যাংক ঋণের ব্যাপার। তাছাড়াও আমাদের কিন্তু আরো কতগুলো জিনিস রয়ে গেছে, যেমন জমি স্বল্পতা রয়ে গেছে। এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু আমাদের যে প্রোডাক্টেরও দাম বেড়ে গেছে। অধ্যাপক নজরুল ইসলাম, আপনি একজন নগরবিদ হিসেবে যদি একটু আমাদেরকে এই বর্ণনাটি দেন যে সংকটের কথা আমরা আলোচনা করলাম, আসলে এটি একটি বিকাশমান শিল্প খাত। আর কি কি দেখেন আপনার মূল্যায়নে বা আপনার বিবেচনায় মূল সংকটগুলো কোথায়? একটু আগে যেটা ব্যাংক ঋণের কথা বললেন, তার মানে অর্থায়নের কথাটা বললেন। কারণ হাউজিং সেক্টরে বা আবাসন খাতে অনেকগুলো তো উপাদান থাকবে। সেটার একটা হলো, প্রথমেই হলো যে হ্যাঁ, অর্থায়নটা প্রথমে আনতে পারেন, জমি একটা ব্যাপার, তারপরে হলো মেটেরিয়ালস, তো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই যে আমরা বলি না, আচ্ছা শ্রমিক, এখানে নির্মাণ শ্রমিক এটা বিশাল এখানে ভূমিকা পালন করে, এবং শ্রমিকের উপরে থাকে টেকনিশিয়ানস, মানে টেকনোলজি, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, স্থপতি, এদের। আরেকটা হলেন ম্যানেজমেন্ট, যেটা ওনারা করছেন মূলত। আর এর সাথে থাকবে আরো বড় রকমের, সেটা হলো সরকারি নীতিমালা যদি সহায়ক না হয় তাহলে ওনাদের অনেক অসুবিধা হবে। হ্যাঁ, জমি প্রাপ্তিতে, অর্থায়নে, লোন ইত্যাদি, অথবা বিদেশি মেটেরিয়াল যদি হয় সেটা ইম্পোর্ট করা বা আমদানি করা। এটি তো গেল হচ্ছে কিভাবে গড়ে উঠবে। হ্যাঁ, এইগুলো সংকটটা এগুলো সবকিছুর মধ্যেই সংকট আছে। নীতিমালার মধ্যে সংকট, নীতিমালা নিয়ে যদি আলাপ করেন, সরকারি নীতিমালাটা এই আবাসন খাতের জন্য সহায়ক হতে হবে। কিন্তু আমরা প্রায়ই দেখি নীতিমালাটা এমন পদে পদে ওনারা বাধাগ্রস্ত হন, সবকিছু ওনারা মেনে চলতে চান, তারপরে দেখা যায় সরকারি কোন দপ্তরে গেলে তাদের ফাইল পড়ে থাকে। স্যারকে আমি একটু নজরুল ভাইকে একটু ধরে দিই, ভালো হবে। নীতিমালা যেমন একটা ছোট্ট, কেন সময়ের অভাব, আপনি একটা প্ল্যান পাস করা, সেটি আমি বলতে যাচ্ছিলাম, ওয়ান স্টপ সার্ভিস যেটা বলছি। তা এখন রাজুকে আপনি প্ল্যানটা দিবেন, এই প্ল্যানটা ফায়ার ডিপার্টমেন্টে যাবে, প্ল্যানটা ওয়াশ হয়ে যাবে, প্ল্যানটা সিভিল এভিয়েশনে যাবে, প্ল্যানটা পরিবেশ দপ্তরে যাবে, এরকম 12টা ডিপার্টমেন্টে যাবে। সেই প্ল্যানটা এখন আমার সাথে আপনার একটা চুক্তি আছে যে আমি বাড়িটা 3 বছরের মধ্যে বানাই দেবো। তা এখন 3 বছরের মধ্যে বানাবেন, প্ল্যান পাবেন আপনি 3 বছর পর পাবেন। এখন তো আপনি বলবেন যে আমার বাড়ি বানাই দিতে পারেন না 3 বছরের মধ্যে, প্ল্যানই তো আপনি পাচ্ছেন না। ওইটাই সরকারি সহায়ক যেটা না হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে স্যার যেটা বলতেছে যে আমলাতান্ত্রিক জটিলতা বা নিয়ম পরিবর্তন করতে হবে। নিয়ম পরিবর্তন করলে পৃথিবীর সব দেশে কিন্তু অনেক জায়গায় কিন্তু ওয়ান স্টপ সার্ভিস আছে। এবং আজকে গার্মেন্টস কেন এত উন্নতি এগিয়ে গেল,
গার্মেন্টস এর কিন্তু অনেক জায়গা এখন ওয়ান স্টপ সার্ভিস। ক্রেতা যারা প্লট কিনছেন যারা বা ফ্ল্যাট কিনছেন যারা, তাদের কিন্তু অনেক অভিযোগ শুনি ডেভেলপারের বিরুদ্ধে বা যারা বিল্ডিং বানাচ্ছেন ভবন বানাচ্ছেন তাদের বিরুদ্ধে। এই বিষয়টি কেন উঠে আসছে? না, এটা হয় কি, যেখানে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালিত না হলে এটা হয়, স্বচ্ছতার যদি অভাব থাকে এবং যদি ওর মধ্যে দুর্নীতি থাকে এবং যারা এই সেক্টর পরিচালনা করছেন তাদের মধ্যে যদি আন্তরিকতা না থাকে, শুধুই মুনাফার চিন্তা করে, মুনাফা তো করবেনই তারা নিশ্চয়ই, কিন্তু এটা সীমার মধ্যে থাকবে এবং সেবাটা দেওয়া হলো আসল কথা। আবাসন একটা সেবা খাত, চিকিৎসা অথবা শিক্ষা এগুলোর মতো একটা সেবা খাত। বাংলাদেশে বিশেষ করে শহরে, আরো বিশেষত ঢাকা বা বড় শহরগুলোতে একটা বড় উপাদান যেটা আমাদের অসুবিধা হয় সেটা হলো ভূমি, জমি পাওয়া। এই জমির মূল্য এত বেশি যেহেতু জমির স্বল্পতা আছে এবং এটা কিছুটা বাস্তব আবার কিছুটা হয়তো কৃত্রিম। এখানে সরকারের ভূমিকা ছিল, সেটা পালন করে নাই, যে জমির মূল্য কতখানি হতে পারবে। এখন ওনারা হয়তো ডেভেলপার যারা, তারা তো বাধা আছেন জমির মালিকের কাছে, ওনাদের নিজেদের তো জমি নাই, অথবা জমি হয়তো অধিগ্রহণ করছেন, বাইরে ক্রয় করছেন, সেখানে আবার বাজার নাই। ঠিক আছে, আপনি যে কথাটি বললেন যে নীতিমালার সংকট বা আমলাতান্ত্রিক সংকট, এক্ষেত্রে আমরা যেটি সবসময় শুনে থাকি বিভিন্ন সময়ে, সেটি হচ্ছে যে নির্মাতা যারা, তাদের কারো কারো, আমি সবার কথা ঢালাওভাবে বলবো না, এটিও তো নিশ্চয়ই একটি নেতিবাচক ইমেজ তৈরি করেছে এই সেক্টরের। এই সম্পর্কে আপনি? এটাই হলো ওইখানেও সরকারের ভূমিকা। রিয়েল এস্টেট যারা পরিচালনা করছেন, রিহ্যাব অথবা কোন বিশেষ একটা রিয়েল এস্টেট কোম্পানি, তাদের যেমন একটা কমিটমেন্ট থাকবে, আন্তরিকতা থাকবে এবং মুনাফা করবার পাশাপাশি আবার একটা জনস্বার্থ চিন্তা করবেন। আর যদি এই নিয়ম যেগুলো থাকবে, এখন নিয়ম কিন্তু আছে, নীতিমালা আছে, সেইটা বাস্তবায়ন করা, পরিচালন করা এবং সেটা দেখাশোনা করা, এটা কিন্তু সরকারের দায়িত্ব। জনস্বার্থ, ক্রেতা স্বার্থ বা সেবার যে কথাটি আলোচনায় আসলো, আপনি রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যদি বলেন যে আসলে এই জায়গাটিতে আপনাদের ভূমিকাটি কেমন, আপনারা কি যথাযথ সেবার মানসিকতা নিয়ে আপনাদের যারা সদস্য আছেন তারা কি দিতে পারছেন? দেখুন, আমি প্রথমে বলি রিয়েল এস্টেট এই খাতটার সম্বন্ধে আমি আপনাকে বলি যে এই খাতটা কিন্তু সবচেয়ে হাইয়েস্ট সেবা দেয়। কিভাবে সেবা দেয়? এত অভিযোগ কেন? আমি অভিযোগেরটা পরে আসতেছি, অভিযোগ না, আমি অভিযোগটা পরে আসবো, খালি নজরুল ভাইয়ের সেবার কথাটা আমি বলি। এই খাতটা যদি না থাকতো, আর থাকলে কি এখন কি করি আমরা? প্রথম সেবা, আমরা কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যেখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করছে। আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে এটি সবাই জানে না, আমি সময় সীমিত লেখক ভাই, আমাদেরকে যদি আমরা মূল বিষয়টাতে আসি, এটি আমরা জানি যে এই সেক্টর আসলে কোথায় কোথায় প্রণোদনা, না, এটা জিডিপিতে বড় অবদান রাখে সন্দেহে। এখন দেখেন প্রবাসী, আমরা যদি না থাকতাম, সেকেন্ড হোম যে মালয়েশিয়া করছে, এখানে কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু এখানে প্রবাসীদের অনেক অভিযোগ আছে, আবার তারা তো কিনেছো তো এখানে। আপনারা একদিকে শুনছেন, এটা ঠিক যে আপনার লাভের পরিমাণ, ভালোর পরিমাণ কি, সেই জিনিসটা আপনাকে শুনতে হবে। এখন আপনি আসেন একটা, মানে যেটা আপনি মূল বিষয় যেটা বলছেন যে অনেক সময় ক্রেতা স্যাটিসফাই হয় না। এখন দেখেন, একটা ক্রেতা একটা ফ্ল্যাট বুকিং দিল, ফ্ল্যাট বুকিং দেওয়ার পর সে একটা দুইটা ইনস্টলমেন্ট দিয়ে আর কোন ইনস্টলমেন্ট দিচ্ছে না, টাকা দিচ্ছে না, কিন্তু তার মানে 4টা ক্লায়েন্টের টাকা নিয়ে তো আমি ফ্ল্যাটটা করব। এখন 2টা ক্লায়েন্ট যদি আমাকে টাকা ঠিক মতো না দেয়, আমি তো ফেল করবো। সেই জায়গাটা আপনি তো দেখতেছেন না, সেই জায়গাটা একটা দিয়ে। আরেকটা হলো যেটা উনি বলতে চান, ক্রেতা বিশেষ করে জমি যাদের ছিল, যারা ডেভেলপারকে জমি দিয়েছেন, তারা অনেকেই কিন্তু ঠকেছেন এবং একেবারে সর্বশান্ত হয়ে গেছেন। আরেকটা দিক, না না হয়ে আমি জানি তো, আপনিও জানেন। না না, এটা আপনি যেটা বলতেছেন হতে পারে, কিন্তু যারা আবার লাভবান হয়েছে, যারা জীবনও বাড়ি করতে পারতো না, যারা জীবনে তারা বিরাট ভাবে লাভবান হয়েছে, তারা সেই কথা তো। হ্যাঁ, এখানে হয়তো বা আরেকটা জিনিস আমি বলি, যেটা আমাদের যারা, আপনারা ডেভেলপার বলতেই মনে করবেন না যে রিহ্যাবের মেম্বার হচ্ছে 1200 সামথিং, এবং মেম্বারকে ডেভেলপার কিন্তু 2800-র উপরে। এখন অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে রিহ্যাবের মেম্বার না, তারা একটা ভুল। এই জায়গাটিতে আপনারা, এই জায়গাটা আমাদের দেখেন, আমি বলি, আমাদের কিন্তু একটা মেডিয়েশন সেল আছে প্রত্যেক শনিবার, ওই দিন কিন্তু সবাই কমপ্লেন করে। এবং আরেকটা মজার বিষয়, রিহ্যাবের কিন্তু কমপ্লেন করতে বা উঠাইতে কোন রকম অর্থনৈতিক ব্যাপার নেই, কোনো পয়সা করে লাগে না। যেন আপনার কোর্টে মামলা করলে সেখানে উকিল থাকে, হাবি যাবে অনেক কিছু, এবং তারা কিন্তু ওখানে 100টা কমপ্লেন করলে 90টা কমপ্লেন কিন্তু সলভ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের কাছে আসতেছে না।
না, প্রত্যেকটি আমাদের মধ্যে আসে না, 10টা আসতেছে, ওই 90 জন তো আপনার কাছে আসবে না, বিকজ তার তো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। জি, আমরা ফিরবো আবারও আলোচনায় একটি ছোট্ট বিরতির পর। দর্শক, আলোচনার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। ফোনে কথা একটু কম বললে এখানে বাসের জন্য ঘোরাঘুরি করা লাগতো না। এরকম একটা বাসের মালিকই থাকতেন আপনি। কি আপনি তো ফোনে বেশি কথা বলেন না, তাই না? হ্যাঁ। তো আপনার বাসটা কই? এই যে সামনে যত বাস দেখতেছেন সব আমার, আর আমার বাংলা লিংকে খরচও কম। খরচ তো কম হবেই, কারণ বাংলা লিংকে কল করলেও বোনাস, ধরলেও বোনাস। মাত্র 26 টাকা রিচার্জে উপভোগ করুন সারা মাস। বাংলা লিংকে সবাই সবকিছু বেশি পায়। নতুন কিছু করো বাংলা লিংক। আচ্ছা, আপনার ফোনে কি খরচ বেশি হয়? আমি ফোন ইউজ করি না ভাই। ওইটা ফেলেন, বাংলা লিংক নেন, নতুন কিছু করেন। সবকিছু ওএলএক্সে বেচে দিলাম, টিভি, ফ্রিজ, ওভেন, সোফা, অনেক কিছু। গাড়ি বেচবেন? OLX.com.bd। আমার ওএলএক্স এক্সপিরিয়েন্স সিম্পল ওয়ান্ডারফুল, বেচে দিন। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। এই আরে তোর শার্ট তো। শার্টের অবস্থা, তাহলে মুখেরটা বুঝ। ও এই নে। সাবান দিয়ে কি হবে? আমাদের মতো বাইকারদের চাই এটা, ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালিকে টেনে বের করে আর আইসি মেন্থল দেয় কুল ইনস্ট্যান্ট ব্রাইট লুক। ম্যাগনেট অ্যাকশন, ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ। সবকিছু ওএলএক্সে বেচে দিলাম, টিভি, ফ্রিজ, ওভেন, সোফা, অনেক কিছু। গাড়ি বেচবেন? OLX.com.bd। আমার ওএলএক্স এক্সপিরিয়েন্স সিম্পল ওয়ান্ডারফুল, বেচে দিন। ফোনে কথা একটু কম বললে এখানে বাসের জন্য ঘোরাঘুরি করা লাগতো না। এরকম একটা বাসের মালিকই থাকতেন আপনি। কি আপনি তো ফোনে বেশি কথা বলেন না, তাই না? হ্যাঁ। তো আপনার বাসটা কই? এই যে সামনে যত বাস দেখতেছেন সব আমার, আর আমার বাংলা লিংকে খরচও কম। খরচ তো কম হবেই, কারণ বাংলা লিংকে কল করলেও বোনাস, ধরলেও বোনাস। মাত্র 26 টাকা রিচার্জে উপভোগ করুন সারা মাস। বাংলা লিংকে সবাই সবকিছু বেশি পায়। নতুন কিছু করো বাংলা লিংক। আচ্ছা, আপনার ফোনে কি খরচ বেশি হয়? আমি ফোন ইউজ করি না ভাই। ওইটা ফেলেন, বাংলা লিংক নেন, নতুন কিছু করেন। সবকিছু ওএলএক্সে বেচে দিলাম, টিভি, ফ্রিজ, ওভেন, সোফা, অনেক কিছু। গাড়ি বেচবেন? OLX.com.bd। আমার ওএলএক্স এক্সপিরিয়েন্স সিম্পল ওয়ান্ডারফুল, বেচে দিন। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। আরে তোর শার্ট তো। শার্টের অবস্থা, তাহলে মুখেরটা বুঝ। ও এই নে। সাবান দিয়ে কি হবে? আমাদের মতো বাইকারদের চাই এটা, ম্যাগনেট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ, যার ম্যাগনেট অ্যাকশন ত্বকে জমে থাকা তেল ও ধুলোবালিকে টেনে বের করে আর আইসি মেন্থল দেয় কুল ইনস্ট্যান্ট ব্রাইট লুক। ম্যাগনেট অ্যাকশন, ফেয়ার এন্ড লাভলি মেন্স ফেস ওয়াশ।
আবারও স্বাগত, দেখছেন বিজনেস ভিশন। বিরতির আগে জনাব লিয়াকত আলী ভূঁইয়া বলছিলেন যে তারা কি করছেন, রিহ্যাবের ভূমিকা। এই যে 1200 সদস্য হচ্ছে রিহ্যাবের এবং 2800 হচ্ছে ব্যক্তি পর্যায়ে সহ বিভিন্ন পর্যায়ে। তো এই বিষয়গুলোকে সিনক্রোনাইজ করে একটি আমব্রেলার নিচে এনে, যেটি ওয়ান স্টপ সেন্টারের কথা আমরা সবসময় বলে থাকি, কারণ এটি বিকাশমান খাত। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে পরিমাণ চাহিদা প্রতি বছর ফ্ল্যাটের, প্রতি ইউনিট ফ্ল্যাটের, তার বোধহয় 50%-এরও কম কিন্তু রিহ্যাব বা ডেভেলপাররা যোগান দিতে পারেন। অর্থাৎ এটি প্রতিনিয়ত প্রতি বছর কিন্তু এই চাহিদাটি বাড়ছে। মূল্য বৃদ্ধির পেছনে এটিও হয়তো একটি কারণ হতে পারে। আপনি এই সংকটগুলোকে সমাধানের কি পরামর্শ দেবেন? চাহিদা বিশাল। এখন এই চাহিদার পরিপ্রেক্ষিতে যখন সরবরাহ দিবেন, কোন ধরনের বাড়িগুলো দিবেন? এখন হাউজিং এর কথা, হ্যাঁ, এটা আসবে। এখন আসছে লাক্সারি বাড়ি, সেগুলো বেশি আসছে এবং খালি পড়ে আছে। আর লিয়াকত সাহেব প্রথমেই যেটা বলেছিলেন বোধহয়, সেটা হলো যে বিদ্যুৎ, পানি অথবা গ্যাস এটার সরবরাহ দিতে পারছে না, কানেকশন দিতে পারছে না। বাড়ি হয়ে আছে, অকুপেশন হচ্ছে না, বিক্রি হচ্ছে না, সেটি তো বোধহয় এখন এটা বিরাট। তো যাই হোক, এখন বিদ্যুতের অবস্থা অনেক ভালো, সেই দিক থেকে হয়তো নতুন নীতিমালাও হয়েছে যে 40 দিনের, প্রতিমন্ত্রী বলেছেন 40 দিনের মধ্যে। হ্যাঁ, এটা উন্নতি হচ্ছে, সুতরাং কিছুটা সুবিধা হবে। তো যেইগুলা দরকার মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এদের জন্য, এরা তো বিশাল সংখ্যায়, এদের জন্য ছোট ছোট ফ্ল্যাট তৈরি করা, সাশ্রয়ী মূল্যে। হ্যাঁ, সাশ্রয়ী মূল্যে। এখন ওই মূল্য, ওই যে জমির মূল্যটাই কিন্তু অনেক। এখানে আরেকটি বিষয় আপনার কাছে আমার জানবার, যে এনবিআর থেকে যেটি বলা হয় সবসময়, তাদেরও দাবি যে অপ্রদর্শিত অর্থ, বা যেটিকে কালো টাকা নামে আমরা চিনি, এটি এই যে আবাসন খাতে বিনিয়োগের জন্য যে কোনো ধরনের প্রশ্ন না করে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এই নিয়ে আমি মন্তব্য করতে পারবো না, করবো না, কারণ এই কালো ব্যাপার আমি বুঝিও না, দরকারও নাই। তো অপ্রদর্শিত, যাই হোক, সেটা ইনভেস্টমেন্টের ওনারা যেগুলো বলেন যে কিভাবে সেটাকে প্রণোদনা দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, কিন্তু সৎ পথে থাকাটাই আমরা সুপারিশ করব, তাই না? নিশ্চয়ই। সুতরাং ওইদিকে বেশি আমি আলোচনায় যেতেই চাই না। অনেক সময় হয় যে একজন শিক্ষক বা একজন মাঝারি মানের ব্যবসায়ী ইনকাম এটাই বলেন যে হয়তো তিনি আপনার ট্যাক্স দেন, ট্যাক্স দেওয়া উচিত ছিল, দেননি, তার টাকাটা সঞ্চয় হয়েছে, এই ধরনের অর্থ দিয়ে যদি তিনি কিনতে যান, অনেকে মনে করে যে 100 টাকায় 25 টাকা আপনার যদি হয় ট্যাক্স দিতে হয় ব্যক্তি খাতে। এইখানে তো মুশকিল হয়ে গেছে কি, আমাদের দেশে এমন উদাহরণ আসতো, আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি তারাও ট্যাক্স দেন নাই। এই উদাহরণগুলো তো খুব খারাপ, কিন্তু ট্যাক্স দেওয়ার একটা যে মানসিকতা, সেটা তো আনতে হবে, সেটা সরকারের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। তো যাই হোক, এখানে এই সবার জন্য আবাসনের একটা ব্যবস্থা থাকতে হয়। এখন 80% লোক হলো নিম্নবিত্ত অথবা মধ্যবিত্তের মধ্যে, এদের আবাসনটা চিন্তা করা। রিহাব বা এই রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেটা করে, সেটা হলো উপরের 20% বা উপরের 10%, সেটা একটা তাদের সমস্যা আছে, অত বেশি না, নিচের সমস্যা। এখন দেখেন আমরা কি অবাস্তব পরিবেশে বাস করি। যেহেতু বিদ্যুতের অসুবিধা ছিল, এখনো আছে, সেই কারণে আমাদের ঢাকা শহরের সর্বোচ্চ আবাসিক ভবনের উচ্চতা কত তলা? 30 তলা। সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর, সবচেয়ে ঘন বসতির দেশ বাংলাদেশ। এখানে তো বাড়িগুলো হওয়া উচিত সব 50, 60, 70, 80 তলা। সেইখানে আমরা 25 তলা, 20 তলার মধ্যে আটকে আছি। এটা এখন টেকনোলজি আমাকে যদি সাহায্য করে, সার্ভিস, বিদ্যুৎ বিশেষ করে যদি সাহায্য করে, গ্যাস তো আমাদের সীমিত, কি হবে ভবিষ্যতে কেউ জানে না, পানি যদি সরবরাহ না থাকে, তবে শেষ আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, এটা একটা বহুতল শহর, ঢাকা অন্তত, অন্যান্য শহরে তো না, এইটা চিন্তা করতে হবে এবং সেটা খুব পরিকল্পিতভাবে হতে হবে। জি, এটা না হলে কিন্তু ওনারাও পারবেন না। একটু যদি আপনি লো কস্ট হাউজিং এর বিষয়টি বলেন, যে লাক্সারি অ্যাপার্টমেন্টের দিকে না গিয়ে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের জন্য কি করা যায়? আমি দেখেন, আমি আগেও বললাম যে জমি যেটা আছে বাংলাদেশ বা ঢাকায়, জমি আপনি বড় করতে পারবেন, সীমিত। আমাদের দরকার অবিলম্বে ঢাকার আশেপাশে স্যাটেলাইট সিটি। এটা করলে সরকার উদ্যোগ নিয়েছে, সেটি বিষয়ে ওটাই বলছি, সরকার উদ্যোগ নিয়ে সরকারকে আমরা ধন্যবাদ জানাই, এবং এটা রিহাবকে সংযুক্ত করতে হবে। এবং এইগুলা শুধু মুখে বললে হবে না, স্যাটেলাইট সিটি, ওখানে কিন্তু আবার সেই সার্ভিস দিতে হবে, পানি বলেন, বিদ্যুৎ বলেন, সব দিতে হবে, সাথে
যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে, আপনি যদি গাজীপুর থেকে 10 মিনিটে ঢাকা চলে আসতে পারেন, আমি জমিটা কম দামে পাচ্ছি, আপনাকে মানে একেবারে কম দামে আপনি বাড়ি দিতে পারতেছি, তাহলে কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ঢাকায় বসে এই ধরনের চিন্তা করা সম্ভব না। ফ্ল্যাট যারা নির্মাণ করছেন, কাউকে মানে হাতে গোনা কয়েকটি কোম্পানি বাদ দিয়ে অধিকাংশ কোম্পানির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে, মানসম্পন্ন ম্যাটেরিয়াল তারা হয়তো ব্যবহার করছেন না। আপনি জানেন যে বাংলাদেশ ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে আছে, যে কোনো সময় একটি বড় বিপর্যয় আসতে পারে। এই জন্য বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই আবাসন খাতে যারা ভবন বানাচ্ছেন, এখানে বীমাটিকে বাধ্যতামূলক করা যায় উচিত। বাধ্যতামূলক করলে যেটি হবে যে হয়তো মানসম্পন্ন ম্যাটেরিয়াল তারা ব্যবহার করবেন। এই বিষয়টিকে আপনি কিভাবে? না, এটা তো খুব একটা ভালো প্রসঙ্গ এনেছেন। তার আগে নির্মাণটা যথাযথ হতে হবে। আমাদের যে ইমারত নির্মাণ বিধিমালা আছে সেখানে কিন্তু সন্নিবেশিত হয়েছে যে ভবন এটা মানসম্পন্ন হতে হবে, এটা সার্টিফাই করতে হবে। তার জন্য দায়ী থাকবেন স্থপতি, প্রকৌশলী, যারা ডিজাইন করেছেন, নির্মাতা, যদি রিয়েল এস্টেট কোম্পানি করে থাকেন তারা, ব্যক্তি বিশেষ করে থাকলে তারা নিজেরা সবাই, এবং সার্টিফাই করবেন। অকুপেশন সার্টিফিকেশন নিতে হবে, এটা যে বসবাসযোগ্য এই সার্টিফিকেটটা নিতে হবে, সিগনেচার থাকবে সবার। এটা হলো নির্মাণ। ওইটা একই সাথে এই ভূমিকম্প প্রবণতা সে রোধকারী সেটাও হতে হবে, আর্থকোয়েক প্রুফ এটাও সার্টিফাইড হতে হবে, স্ট্রাকচারের মধ্যে থাকতে হবে। তো এই জিনিসগুলো নীতিমালার মধ্যে আছে সরকারের, এইটা প্রতিপালন করা, বাস্তবায়ন করা। আর যেটা বললেন বিমা, হ্যাঁ সবকিছুতে বিমা আছে, আবাসনে বিমা তো থাকতে হয়। এখন হেলথ ইন্স্যুরেন্স থাকে, তাই না, জীবন বিমা থাকে, তো এখন আবাসনটায় বিমা থাকতে পারে, থাকা উচিত। এটা থাকলে হবে কি, যদি আর্থকোয়েক হয়, ভূমিকম্প হয় সেখান থেকে, অথবা কোনো কারণে নির্মাণ ত্রুটির কারণে ভেঙে পড়ে রানা প্লাজার মতো, অথবা কোন ধ্বংসাত্মক কাজে সর্বশান্ত হবেন না। হ্যাঁ, ক্রেতারা সর্বশান্ত হবেন না, মালিকও হবেন না। জি, শেষ করব খুব সংক্ষেপে। এই মুহূর্তে সরকারের কাছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বা যারা ক্রেতা আছে সকলের উদ্দেশ্যে আপনি কি বলবেন, খুব অল্প কথা? আমি বলবো যে আমাদের যে ক্রেতা তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট আছে, সব মানে রিহাবের সাথে যোগাযোগ করে বা রিহাবের ওয়েবসাইট দেখে যে কোনো তারা যদি ফ্ল্যাট ক্রয় করতে চায় ওখান থেকে করবে। তাছাড়া আমরা বছরে 2টি মেলা করি, সে মেলাও তারা আসতে পারে, তাহলে কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কারণ আমার কথা হচ্ছে, রিহাব মেম্বারের বাইরে যদি কেউ থাকে তাদের থেকে যদি আপনারা ফ্ল্যাট বা জমি ক্রয় করেন, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারি না, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম, এটাই কিন্তু আপনারা বেশি শোনেন। সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না, সেটা সরকার করতে পারে বা সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারে। শেষ কথা কি বলবেন? শেষ কথা ওইটাই যে আবাসন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, এবং এটা হলো মৌলিক চাহিদা, মানুষের অধিকারও বটে। সুতরাং সরকার, বেসরকারি সংস্থা এদেরকে খুবই আন্তরিক হতে হবে এবং স্বচ্ছতার মধ্য দিয়ে কাজ করতে হবে, এবং আমরা যারা নাগরিক আমাদেরকেও সচেতন হতে হবে। এই সচেতনতা বৃদ্ধি করার দায়িত্বও কিন্তু মূলত সরকারের এবং এজেন্সিগুলোর এবং পেশাগত গোষ্ঠীর। স্টুডিওতে এসে আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, শেষ করবার আগে আমরা দেখে নেব কেমন ছিল গেল সপ্তাহের শেয়ার বাজার এবং নতুন সপ্তাহের শুরুটা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সূচক সামান্য বৃদ্ধি পেলেও কমেছে মোট লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসসি সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে 6.19 পয়েন্ট, অন্যদিকে লেনদেন কমেছে 31.57%। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসি সাধারণ সূচক ছিল 4592.73 পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় 4598.92 পয়েন্টে। লেনদেন হয়েছে মোট ১,৭৪৬,৫,৩৮,৪৫১ টাকার। গত সপ্তাহের 4 কার্যদিবসে ডিএসসির 304টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 70টির, কমেছে 214টির ও অপরিবর্তিত ছিল 15টির দাম। লেনদেন হয়নি 5টি প্রতিষ্ঠানের। সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসসির শীর্ষ 10 কোম্পানি হল মেঘনা পেট্রোলিয়াম, ইস্টার্ন লুব্রিকেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, দেশ গার্মেন্টস, গ্লাসগো স্মিথ ক্লাইন, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক। অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসসির শীর্ষ কোম্পানিগুলো হল যমুনা ব্যাংক, সিটি ব্যাংক, রূপালী ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স, মেঘনা পেট, অ্যাপেক্স স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, ফ্যামিলি টেক্সটাইল এবং প্রাইম ব্যাংক। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও আগামী সোমবার একই সময়। ধন্যবাদ, শুভরাত্রি।
Bye.